এই যে আপনাদের বিজিএফ কার্ড, বিজিপি কার্ড, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, এটা কি আপনারা এখনো ঠিক মতো পান? আমরা যদি এই বাংলাদেশকে এত রক্ত দেওয়ার পরও এবারও যদি ঠিক করে না নিতে পারি, তাহলে এভাবে বারবার কি আমরা রক্ত দেব? বারবার কি এভাবেই মরবো? এভাবেই আপনি বিধবা হবেন? এভাবেই আপনি সন্তান হারাবেন? এমনও ঘটনা আছে, মা স্বামীর উদ্দেশ্যে স্বামীকে গুম করে ফেলছে। বাচ্চার বয়স ছিল 2 বছর, সে বাচ্চার বয়স এখন 16 বছর। স্ত্রী প্রেগন্যান্ট ছিল, অন্তঃসত্ত্বা ছিল, স্বামী গুম হয়ে গেছে, আর ফেরত আসেনি। ওই বাচ্চা এখন 14 বছরের মেয়ে। ও যখন বলে, মা আমার বাবাকে তো পেলাম না, কিন্তু বাবার কবরটা দেখাই দাও, সেখানে গিয়ে আমি একটু দোয়া করব, শ্রদ্ধা জানাবো, সূরা ফাতিহা পড়ব। সেই মায়ের কি কোনো উত্তর থাকে? এত কোরবানির পরে, এত আত্মদানের পরে, এত রক্তের বিনিময়ে আমরা যদি আবার মুক্ত হয়ে আবার আগের মতো থাকি, তাহলে আমাদের এই রক্ত দেওয়ার তো কোনো অর্থ হলো না। সেই অভাব, সেই দারিদ্রতা, সেই বাংলাদেশ, সেই অসুখ, সেই বিসুখ, সেই অসুখের চিকিৎসা নাই, তাহলে এই বাংলাদেশ তো আমরা চাই না। তো বারবার আমরা রক্ত দেব, বারবার আন্দোলন করব, বারবার সংগ্রাম করব, কিন্তু বিনিময়ে যে লাভ হওয়ার কথা, সেই লাভ কিন্তু আমরা পেলাম না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, আমি কিন্তু বক্তৃতা করতে আসি নাই আমরা, আমি গতানুগতিক যে বক্তৃতা হয়, জিন্দাবাদ মুর্দাবাদ হয়, আমি সেটা করতে আসিনি। আমি আপনাদেরকে স্বপ্ন দেখাতে এসেছি। আপনাদের ভিতরে যে শক্তি আছে, সেই শক্তিটাকে জাগ্রত করতে আসছে। আপনার যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা আপনাকে দেখিয়ে দিতে আসছি। এই যে আপনাদের হাতের মধ্যে এখন 31 দফা, কিন্তু এটা আমার ছবি না, দেখতেছেন তারেক রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি, কিন্তু এটা 31 দফা। এটা আপনার মুক্তির সনদ, এটা আপনি ঘরে নিয়ে যাবেন। কারণ সারা জীবন ভোট দিয়েছেন, নেতা নির্বাচিত করেছেন আপনারা, আমরা, কিন্তু আমরা সঠিকভাবে আমার ভোট দিতে পারি নাই, ক্ষমতার প্রয়োগ করতে পারি নাই। গত 17 বছরের কথা বাদ দিলাম, সেটা তো ভোটে না, ভোট দিতেই পারি নাই আমরা, মার্কে একটা হলে হলো, আমি এই কথা বাদ দিলাম। এর আগে কি আমরা দুধের নহর বসাই দিছি? এর আগেও আমরা দুধের নহর বসাই দিতে পারি নাই। হয়তো একটু ভালো ছিল, কিন্তু আমরা অনেক ভালো চাই। আমার যে বোনটার 14 বছর বয়সে এখন বিয়ে দিয়ে দিচ্ছে, আমার মাদের বিয়ে হইতো 11-12 বছর, 14 বছর বয়সে। আজকের বাংলাদেশে একটা মেয়েকে 14 বছর বিয়ে দেওয়া যায় না? বলেন না আম্মা, দেওয়া যায়? ওই মেয়ের জীবনটা শেষ না? আমি ভুল করেছি বলে আমার ছেলেও কি ভুল করবে? আমি যে এই ভুল করে আমার জীবনটা শেষ করে দিলাম, একজন মা হিসেবে আপনার কি দায়িত্ব, বোন হিসেবে আপনার কি দায়িত্ব? সেই ভুল যেন আপনার মেয়ের জন্য না হয়, সেই ভুল যেন আপনার ছেলের জন্য না হয়। এরকম একটি বাংলাদেশ আমরা এখন চাই, এরকম একটি আগামীর বাংলাদেশ চাই, যে বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, যেই বাংলাদেশে আমি কথা বলতে পারবো, আমার কথা আমি বলতে পারবো। আমি কি হিন্দু, আমি কি মুসলিম, আমি কি বৌদ্ধ, আমি কি খ্রিস্টান, আমি কি গরিব, আমি কি ধনী, আমি শিক্ষিত, আমি অশিক্ষিত, কোনো পার্থক্য থাকবে না। কারণ এই বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি, এই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি। রাষ্ট্রের দায়িত্ব হলো আমাকে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের নিশ্চয়তা দেবে। রাষ্ট্র দিতে হবে, রাষ্ট্র থেকে দিবে সেটা রাষ্ট্রের ব্যাপার, কিন্তু আমার মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস আমার
এই রাইটস থেকে, এই অধিকার থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। এটাই হবে আপনার অধিকার, এটাই হবে আপনার অধিকার। এইভাবে আপনি কথা বলতে হবে। আমি যে ভাষায় কথা বলছি, যে রাগ, যে ক্ষোভ, যে জেদ নিয়ে আমি কথা বলতেছি, আপনার ভিতরেও যেন এই জেদ আসে, এই ক্ষোভ আসে, এই রাগ আসে। সেই রাগ জাগ্রত করার জন্য আমি আপনাদের কাছে এসেছি। আমি ভোট চাইতে আসিনি, আমি আগেও এমপি হয়েছি। আমার এমপি হলে কি হবে? আমার এমপি হলে কি আমি মোটা হয়ে যাব? আমার বয়স কি কমে যাবে? আমি কি 100 কোটি টাকার মালিক হব? চুরি করলে হব, চুরি না করলে তার গরিব হইতে হবে নাকি? বারবার এমপি হলে বারবার চা খাওয়াইতে হয় না, বারবার টাকা খরচ করতে হয় না নাকি? এখন যে এখানে একটা মিটিং হচ্ছে, এখানে খরচ আছে না আম্মা? একটা বিস্কিট খাওয়াইলে তো খরচ আছে, প্যান্ডেলের খরচ আছে। তো আমার লাভ কি তাহলে? আমার একটা সত্য কথা বলেন তো, আশরাফুদ্দিন নিজামের নাম তো শুনছেন নাকি? অনেকে হয়তো দেখেন নাই, শুনছেন তো? আশরাফুদ্দিন নিজাম কি ঘুষ খায়? শুনছেন? শপথ করে বলেন তো। আওয়ামী লীগের লোকে বলছে আশরাফুদ্দিন নিজাম ঘুষ খায়, শুনছেন? আপনারাই তো শুনেন নাই, তাহলে আমার লাভ কি? আমার লাভ মানুষ হিসাবে আমার লাভ। আমাকে তো এদেশের মানুষ এমপি বানিয়েছিল, বারবার বানাইছে। আমার মনে হয় এখন পর্যন্ত ভোট হলে এখনো বানাইতো। তো ওই লাভ, আমার লাভ হলে কি হবে? আমি যে মানুষ হিসাবে জন্মগ্রহণ করলাম, আমি যে এত সম্মানিত হলাম জনগণের ভোটে। দেশের 300 লোক, যে দেশে 18 কোটি মানুষ, সেই দেশে 300 লোক মানে বিরাট ব্যাপার না? সে 300 লোকের একজন বানালো, তাহলে আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো আমার মা এবং আমার বোন যারা নির্যাতিত, যুগ যুগ ধরে আমার মা, আমার দাদি, ওনার মা সকলে নির্যাতিত হয়েছে। এই নির্যাতিত মাদেরকে গল্প শুনে এই নির্যাতন থেকে কিভাবে বের করা যায়, তাদের অধিকার তাদেরকে কিভাবে ফেরত দেওয়া যায়, সেই গল্প বলার জন্য, সেই শক্তি আপনাদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য আমার নেতা তারেক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে। প্রিয় মা ও বোনেরা, সারা জীবন আপনারা শুনছেন নারীর অধিকার, নারীর মর্যাদা, কিন্তু আপনারা একবার চিন্তা করে দেখেন তো, আমি হিন্দু মা বোনদের কথা বাদে দিলাম, তাদের তো বিয়ে হওয়া মানে শেষ, গটি বাটি একটু দিয়া শেষ, আর তার কোনো জায়গা নেই, আছে নাকি? শেষ, তার কিছু নাই। কিন্তু মুসলমানদের তবুও কিছুটা আছে। আপনি বাপের হক পান, বিয়ে যাই খরচ করুক, খরচ করার পরে আপনার বাপের হক পান। কম দুঃখ বেশ দুঃখ আপনাকে দেয়, কম তো সবসময় দেয়, হিসাব মতো দেয়নি না, কথা বলতে হবে, চিন্তা আছে, হিসাব মতো দেয়, সব সময় কমাই দিবে। আরে না, ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও, নিশ্চয় তোমরা বাইরে বাড়িতে ভাত খাইবে, বেড়াইবা, শেষ। একদম ছোটবেলায় যখন আপনি স্কুলে পড়তেন বা দরজে পড়তেন, মাদ্রাসায় পড়তেন, আপনি দেখেন কোনোদিন মেয়েরা মুরগির রান খেতে পারে না। মেয়েরা মুরগির রান খেতে পারছেন নাকি? পারছেন? মুরগির রানটা খাইব ছেলেরা, মানে আমার বোনেরা কোনদিন খাইতে পারে না। আমার মা সবসময় আমারে খাওয়াইতো, আমার কথা বলতেছি, সবার ঘরে এরকম। আমার মা বোনদের ঐতিহ্য হলো সারাদিন খাওয়ায় শেষে একদম। এখন তো একটু মোটামুটি মানুষের আর্থিক অবস্থা ভালো হয়েছে, আজ থেকে 1 দশক আগে শুধু মুরগি পাক করলে গলার হাড্ডি ঝোল দিয়ে খাইছে। আমার মারা এইভাবেই ভাত খাইছে। কিন্তু আমার নেতা তারেক রহমান বলতে চাচ্ছেন যে না, এই মাদেরকে যদি বের করে নিয়ে আসতে না পারে, তাকে যদি মুখে মুখে শুধু সম্মান, মুখে মুখে উজ্জ্বল, মুখে মুখে নারীর অধিকার, সত্যিকার অধিকার যদি তাকে দেয়া না যায়, তাহলে শুধু তার ক্ষতি হবে না, বাংলাদেশে আগাবে না। কেন বাংলাদেশ আগাবে না? আপনাদের মনে নিশ্চয় প্রশ্ন আসতে পারে। এই বাংলাদেশে অর্ধেক জনগোষ্ঠী হলো মহিলা। যদি 18 কোটি হয় 9 কোটি মহিলা, 17 কোটি হলে 8.5 কোটি মহিলা, ঠিক আছে না? আপনারা আমার কথা বুঝতে পারেন? আমি কি শুদ্ধ কথা বলাতে অসুবিধা হচ্ছে? তাহলে আমি রামমূর্তির ভাষায় বলতে পারি, বুঝেন তো আমার কথা নাকি?
অর্ধেক হলো নারী। ভোটারের মধ্যে আরো বেশি 52% হলেন আপনারা। 52% আপনারা ভোট দিয়ে নেতা নির্বাচিত করেন, আপনারা ভোট দিয়ে এমপি বানান, আপনার ভোটে প্রধানমন্ত্রী হয়। আপনার দেশের নারী প্রধানমন্ত্রী হয়েছে, নারী স্পিকার হয়েছে, নারী বিরোধী দলের নেতা হয়েছে। লাভ কি হয়েছে আমাদের? তাহলে আমাদের মা বোনদের পরিবর্তন হলো না কেন? ভাগ্যের পরিবর্তন ঘটলো না কেন? সম্মানের পরিবর্তন ঘটলো না কেন? আজও কি বলে দেখেন, 20 বছর ঘর করার পরে আমরা আমরা সংসার করছেন কত বছর হয়েছে? 30 বছর হয়েছে, নিজে 30 বছরের উপরে হয়েছে। এখনো দেখবেন আমার আব্বা কি বলবো, তুই কি বুঝোস? আরে তোর কোনো বুঝাচ্ছে নাকি? হ্যাঁ, তুই বুঝোস নি? ব্যবসা লস করছে উনি, বাড়িতে এসে রাগ করবে, ভাই অলক্ষী, তোর বিয়ে করানোর পর থেকে আমার অলক্ষী লাগিয়েছে। আরে কি রে ভাই, তুমি উল্টা পাল্টা ব্যবসা করছো, রামমতি বাজারে যাইয়া, দোষ হয়েছে আমার। পোলা একটা খারাপ হয়েছে, তোর জন্য ফেল করছে। আরে ভাই তুমি তো খবরে লাও নাই কোনোদিন, পোলা পড়ছে কিনা, খাইছে কিনা, বাজারে গেছে না কি করছে, তুমি তো খবরে নাও না। হঠাৎ এখন একদিন আসি বললে তোর দোষ। এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশ। আপনি দেখেন আজ যে গ্রেট ব্রিটেনে ইমরান খান বিয়ে করেছেন, ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী, মনে আছে? ওই যে ইমরান খানের নাম শুনছেন না, পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইমরান খান বিয়ে করছিল ব্রিটিশ মেয়েকে, ওর নাম জেসিমা, ওই মেয়ের নাম। বিশাল ধনকুবের মেয়ে, বড় লোকের মেয়ে। ডিভোর্স হয়েছে, ডিভোর্স হওয়ার পর সেখানে যার সম্পত্তি বেশি ব্রিটিশ আইন, তার সম্পত্তি ভাগ হয়ে যাবে, স্বামী হোক স্ত্রী হোক। স্ত্রীর সম্পত্তি বেশি হলে অর্ধেক ভাগ, স্বামীর সম্পত্তি হলে অর্ধেক ভাগ। জেসিমের তো অনেক বড় সম্পত্তি, গোল্ড স্মিথের মেয়ে, ধনী লোকের মেয়ে। $2 বিলিয়ন পাউন্ড, 2 বিলিয়ন মানে মিলিয়ন না, বিলিয়ন মানে 2টা পদ্মা সেতু বানানো যাবে। এটা রায় দিছে যে ইমরান খান পাবে ডিভোর্স হওয়ার পর। আপনার দেশে আপনার ক্যাবিনেট টাকাও তো নেওয়া যায় না, মহিলারা ক্যাবিনেট টাকাটাও পায় না। তাহলে কোন ক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন? আর ওনাদের তো ডিভোর্সে নাই, আছে নেই? ঢুকছে যে ঢুকছে, এদের মধ্যে মরতে হইল, কোনো উপায় নেই। এই আপনাদের তো একটু 18 বেশ, আপনারা যদি 20 হন, ওনারা 18। ওনারাও আমাদের আব্বারা বলছে, মারে তোরে তুলি দিলাম, তুই ফালকিতে যাবি, লাশ হয়ে আসবি। তার যে চাহিদা আছে, তার যে ভাষা আছে, তার যে আকুতি আছে, আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে, স্বপ্ন আছে, কোন স্বপ্নের কোন পূরণ করার কোনো প্রয়োজন নাই। রাষ্ট্র এটা দেয় নাই, জনপ্রতিনিধিও দেয় নাই, সরকারও দেয় নাই, কিন্তু কাগজপত্রে লেখা আছে, মানে সংবিধানের মধ্যে লেখা আছে। সংবিধান ধুই কি পানি খাবো নাকি? আমি সংবিধান ধুই পানি খাবে আমার আম্মারা? সেই জন্য আমার নেতা তারেক রহমান বললেন যে না, এইভাবে এই বাংলাদেশ আর চলবে না। আমার 52% ভোটার নারী, 50% আমার মহিলা। যদি আমি এই 2 হাতকে একসাথে কাজে লাগাইতে না পারি, 1 হাত দিয়ে সফলতা অর্জন করা যাবে না। এটা রাষ্ট্রের প্রয়োজনে, ব্যক্তির প্রয়োজনে না। আমার মা বোনদেরকে যদি আমি আগে নিয়ে আসতে পারি, প্রধান যে সড়ক, এই সড়কের মধ্যে আমার ভাইয়ের সাথে আমার মাও যদি কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, তখনই আগামীর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সমতার বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, আমার নেতা তারেক রহমান বলেন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।